আসসালামু আলাইকুম। গল্প দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডায়না ইমরোজ লাকি, পর্ব ২৮। শুরু করার আগে একটা কথা বলি, এটি যেহেতু রানিং গল্প, তাই প্রতিদিন এর একটি করে পর্বই পাবেন। পায়ে কাদা কেন? প্রশ্নটা ছুড়ে দেওয়া হয় ধীরে, কিন্তু তাতে চাপার আগের ঝাঁজ তার ভাইয়ের। ফারদিনা চোখ নামিয়ে ফেলল নিচের দিকে। জবাব নেই। রায়ান আবারও বলল, কোথায় গিয়েছিলে? নিঃশ্বাস ভারী হয়ে উঠল ফারদিনার। বুক ওঠানামা করল, টুট নড়ে, কিন্তু শব্দ আটকে গেল গলার কাছে এসেই। তার নীরবতা আরও ঘন হয়ে পড়ে। ফারদিনা কিছুই বলতে পারল না। খানিকক্ষণের ভয়েই চোখ থেকে জল বেরিয়ে এলো তার। সুফিয়ানকে হারানোর ভয়। আরিফ বলল, তুই ভয় পাচ্ছিস কেন? যেন তোর সামনে বাঘ পড়েছে। সাইম ফারদিনার মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদছিস কেন? আমাদের বল, কেউ কিছু বলেছে? বাইরে গিয়েছিলি? কেন গিয়েছিলিস? তখন কি কেউ কাদার মধ্যে তোকে ফেলে দিয়েছে? সাইম একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফারদিনার ভয় আরও বাড়িয়ে দিল। ফারদিনা আর কান্না ধরে রাখতে পারল না। এবার শব্দ করে কেঁদে উঠল। রায়ান তাৎক্ষণিক ফারদিনাকে বুকের মাঝে জড়িয়ে ধরল। আরিফ ও সায়েম চোকাচোকি করল। তারা কিছুই বুঝতে পারল না। সায়েম দ্বিতীয়বার নতুন করে প্রশ্ন ছুড়তে চাইল ফারদিনার দিকে। রায়ান আঙ্গুলের ইশারায় চুপ থাকতে বলল। ফারদিনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রায়ান বলল, ভয় পেয়েছিস? বুঝতে পারছি, চল ঘরে চল। ফারদিনার ঘরে তারা চলে যায়। তাকে একটা চেয়ারে বসিয়ে দেয়। এরপর দাসীদের ডাকে সায়েম। ওরা একটা রূপার পাত্রে জল নিয়ে আসে। রায়ানের ইশারায় ফারদিনার পা ধুতে শুরু করলো দাসীরা। তাৎক্ষণিক যৌবনেসা উপস্থিত হয় ফারদিনার ঘরে। ফারদিনা অশ্রুসিক্ত চোখে একবার রায়ানের দিকে দেখল। চোখ দুটো তার তীব্র লাল। মনে হচ্ছে শামসুলের শৈলের সমস্ত রক্তই তার চোখে। রায়ান তার নীল রেশমের শার্ট এবং সাদা পায়জামকে অনায়াসভাবেই সামলে আছে। গলার লকেট হালকা ঝুলছে, কিন্তু তার কাঁধে কোনো কম্পন নেই। চোখের দৃষ্টি চারপাশ পরীক্ষা করছে, যেন প্রতিটি ছায়া তার শত্রু। চোখ ফিরিয়ে আরিফকে দেখল। আরিফ বাদামি চোগা আর সাদা পায়জামা পরেছে, ঘরের মধ্যে পায়চারি করছে। তার হাঁটার ধরন এমন যেন শীত তার উপর কোনো প্রভাব ফেলতে পারছে না। চুলের ছটা বাতাসে নড়ছে, কিন্তু তার অভিব্যক্তি অবিকল শান্ত। হাতের আঙ্গুলের অস্থিরতা নেই। গলার চেন যেন তার মারাত্মক উপস্থিতিকে আরও ঘনীভূত করছে। ফারদিনা এবার সাইমের দিকে তাকালো। পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করছে। শিকারি পোশাক ছিল পরনে, বদলে এখন ফতুয়া আর পায়জামা পরেছে। শালটা পেঁচিয়ে রেখেছে এমনভাবে যেন উড়ে গেলেই সর্বনাশ। দাসীরা তার পা ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে চলে যায়। ফারদিনা মনে মনে প্রার্থনা করছে তার ভাইয়েরা যেন এই বিষয়ে আর প্রশ্ন না করে। সে এখন কি করবে বুঝতে না পেরে শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। বলল, আমি আব্বার ঘরে যাচ্ছি। রায়ান বলল, পায়ে কাদা কিভাবে আসলো? বলে যা। ফারদিনা ভীষণ গোয়াতুম্মির সাথে বলল, জানি না। ফারদিনা মিথ্যা বলেছে, সে নিজেও জানে। এরূপ বললে তার ভাইয়েরা কখনোই বিশ্বাস করবে না। কণ্ঠ তার কাঁপা কাঁপা। রায়ান পাচারি করতে করতে বলল, তালুকদার বাড়ির প্রাচীরের মধ্যখানে কোনো কাদা নেই। পাথর ব্যতীত সমস্ত ভূমি স্থল পাথরের তৈরি। তাহলে তুই নিশ্চিতই বাড়ির বাইরে গিয়েছিস। রায়ান যেন নিশ্চিত ভঙ্গিতে বলল। জবনেসা রায়ানের রেস্টেনে পান মুখে দিয়ে বলল, আমি আগেই বলেছিলাম ওকে বিয়ে দিয়ে দে। বড় হয়েছে এখন, তোদের আড়ালে কি না কি করে বেড়াই কে জানে। শুনেছি আজকাল নাকি ঘরেও থাকে না, দেখিস অবৈধভাবে যেন হিন দিয়ে বাকি কথা হাওয়াতে উড়িয়ে দিল সে।
সাইয়েমের দৃষ্টি রাগে আগুনের মতো জ্বলে উঠল। আরিফ যমুনেসার দিকে এগিয়ে বলল, ফুফু, কি বলতে চাইছেন আপনি? বাইরে অবৈধভাবে মানে? আমি ওসব মুখেও আনতে পারবো না। লজ্জা লজ্জা, যমুনেসা বলল। ফারদিনা যেন একটা চক্রের মধ্যে পড়ে গেছে। না সে বেরোতে পারছে না, না কিছু বলতে পারছে। আরিফ ফারদিনার চারপাশে ঘুরে ঘুরে বলল, ফুফু যা বলছে সত্যি? তুই আজকাল ঘরের বাইরে বের হচ্ছিস, জবাব দে। রায়ান বলল, আহ, ওকে এভাবে তোরা জিজ্ঞেস করছিস কেন? বোন এমনিতেই ভয় পেয়ে আছে। তুই যা, আব্বার কাছে যা। সায়েম বলল, ভাই, এখানকার মেয়েদের ঘরের বাইরে কমই দেখা যায়। আমাদের বংশের মেয়ে হয়ে যদি ও রাত বেরোতে ঘরের বাইরে বের হয়, তাহলে আমাদের দুর্নাম হবে। সংস্কার বলে একটা কথা আছে, ভুলে যেও না। রায়ান ধীর পায়ে হেঁটে জানালার পাশে গিয়ে দাঁড়ায়, দুই হাত পেছনে রেখে গম্ভীর মুখে বলল, আমার বোন মোটেও সংস্কারের বাইরে যাবে না। আমাদের সম্মান নষ্ট করবে না, আমার বিশ্বাস আছে। যমুনেসার সাথে একজন দাসী পিকদানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। উনি পিকদানিতে পিক ফেলে বলল, আর যদি তোমার বিশ্বাস সংস্কারের বাইরে যায় তো? ব্রু কুঞ্চিত করল সে। রায়ান হালকা ঘাড় তার দিকে ঘুরিয়ে বলল, আমরা কতটা সাংঘাতিক আপনি নিশ্চয় জানেন সেটি। আশা করি বাকিটুকু বলতে হবে না। আরিফ ঠান্ডা মাথায় শান্ত কণ্ঠে ফারদিনাকে জিজ্ঞেস করল, আচ্ছা, তোর কারোর সাথে প্রেম ট্রেম হয়ে যায়নি তো? প্রশ্নটা যেন ফারদিনার বুক ছেড়ে বেরিয়ে গেল। চোখের মনি প্রসারিত করে কাপা ঠোঁটে তাকিয়ে রইল। শুধু প্রেম নয়, তাদের ভালোবাসা গভীর থেকে গভীরতায় চলে গেছে। ফারদিনা নিরুত্তর। রায়ান ফারদিনার কাছে এসে বলল, ভয় পেয়েছিস? ফারদিনা রায়ানের দিকে চোখ তুলে তাকায়। ফারদিনার অভিব্যক্তি দেখে তারা তিন ভাই একসাথে হেসে উঠল। সায়েম বলল, ভাই, ওকে আর ভয় দেখিও না, ও ভীষণ ভয় পেয়েছে। আরিফ ফারদিনার দিকে তাকিয়ে বলল, আমরা তো তোকে এমনি জিজ্ঞেস করছিলাম। আমাদের বোন কখনো সংস্কারের বাইরে যেতেই পারে না, আর রইল পায়ে কাদা। তুই নিশ্চয় ঝিলমিলের সাথে চাঁদনির আলো উপভোগ করতে বের হয়েছিস, তাই না? ফারদিনা মসৃণ চোখে মাথা উপর নিচ করে হ্যাঁ বোধক নাড়ালো। এটা বলতে এত সময় লাগলো কেন? আগেই বলতে পারতিস, বলল আরিফ। রায়ান বলল, ওকে জবাব দেওয়ার সুযোগ কোথায় দিলাম? যা, তুই আব্বার ঘরে যা, দেখা করে আয়। ফারদিনা এক নজরে তিন ভাইয়ের দিকে দেখল। তাদের দৃষ্টি স্বাভাবিক। দ্বিতীয়বার যমুনেসার দিকে তাকালো। তার সম্মুখে ফারদিনা অগ্রসর হয়ে মুখ বেঞ্চি দিয়ে ঘর থেকে চলে যায়। যমুনেসার শক্ত চোয়ালে পান চিবোতে চিবোতে মনে মনে বলল, তোর তেজ আমি দেখে ছাড়ব। ফুফু বলে সম্মান দিচ্ছিস না তো, এর ফল ভোগ করতে হবে। সায়েম বেশ সূক্ষ্ম চোখে বলল, ভাই, ফারদিনার আচরণ আমার মোটেই সুবিধার লাগছে না। জমিদার বংশের মেয়ে হয়ে যদি ভুল ত্রুটি করে ফেলে তাহলে? সায়েম খুব চিন্তিত ভঙ্গিতে বলল। রায়ান পায়চারি করতে করতে জবাব দিল, ফারদিনার জন্য নজরদারি বাড়া, তবে গোপনে, ও যেন টের না পায়, কাশলুক লাগিয়ে দেয়। ভাই, তুমি যা বলবা। আমি এখনই কাশলুকের সাথে কথা বলছি যে ওর উপর নজর রাখবে। যমুনেসা বলল, তার চেয়ে আমি বলি কি, বিয়ে দিয়ে দে। আমাদের বাড়িতে কিরগিজ শহর থেকে একটা ছেলে আসছে, ওর সাথে আমাদের ফারদিনা বিন্দেশি হয়ে যাবে, ভালোই হবে, কি বলিস? রায়ান বিরক্তিতে জবাব দিল, আহ ফুফু, একটু হলেই ওর বিয়ে বিয়ে করবেন না। আমরা কোচ নিয়ে দেখছি আপনার ধারণা সঠিক কিনা, তবে আমার বিশ্বাস ও কোনো ভুল করতে পারে না। যমুনেসা ফিসফিস করে বলল, বিশ্বাস বিশ্বাস করে এককালে সব হারাস না, চোখ কান খোলা রাখিস।
আমি ভালো বললেও তোদের সেটা খারাপ মনে হয়। একদিন আমার কথাই সত্য হবে, মিলিয়ে নিস। বলে একটা পান মুখে ঢুকালো। আরিফ সাংঘাতিক চোখে বলল, আপনি জানেন না আমাদের রীতিনীতির সম্পর্কে। যদি সে ওই রকম কিছু করেই থাকে তবে। রায়ান বলল, আগেই ভুলভাল ভাবিস না, নজরদারির জন্য কাশলুক লাগিয়ে দেয়। রশিদ তালুকদার খাটে আধশোয়া হয়ে শুয়ে আছে, পাশের টেবিলে আতরের শিশি আর বাতাসে রেশমের গন্ধ। রশিদের হাতে একটি বই, সেলফ হেল্প। বইটির লেখক স্যামুয়েল স্মাইলস। 1859 সালে প্রকাশিত হয় ইংরেজি বইটি, তবে অনুবাদ আছে বইটির। এইটি সেই সময়ে ব্রিটিশ ভারতে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। বইটির মূল থিম আত্মোন্নতি, অধ্যবসায়, পরিশ্রম, সততা। বইয়ে একটি উক্তি আছে, রশিদ পড়তে পড়তে ঠিক উক্তিটির কাছে এসে থেমেছে। হেভেন হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। এটাই যেন এই বইয়ের মূল বাণী, যার অর্থ ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা নিজের সাহায্য নিজেই করে। রশিদ বইটি বন্ধ করে হেসে উঠল। তার পায়ের কাছে কুদ্দুস বসে পা টিপছিল। রশিদের হাসি দেখে বলল, হাসছেন যে? আমি যে বইটা পড়ছিলাম তাতে লেখক একটি উক্তি বলেছে, শুনবি? জি শুনব। উক্তিটি হচ্ছে, হেভেন হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। এর মানে কি? কুদ্দুস বুঝতে পারল না, কিন্তু পা থেকে হাত সরায়নি। এর মানে হলো আল্লাহ তাদেরই সাহায্য করেন যারা নিজের সাহায্য নিজেই করে। যেমন? কুদ্দুস যেন গভীরে যেতে চাইল। রশিদ পা বাজ করে বসল। কুদ্দুস দাঁড়িয়ে পড়ল। রশিদ বলল, আমাদের চেষ্টা ও কর্মের উপর আল্লাহ তাআলা ভবিষ্যৎ নির্ধারিত করেন। মানুষ তাই পাবে যা সে চেষ্টা করে। লেখক নিশ্চয়ই খ্রিস্টান, তারপরও ধর্মকর্ম নিয়ে তার বেশ ধারণা। শোন, রশিদ এতটুকু বলেই পিক ফেলল। বাকিটুকু বলল, মানুষের ভাগ্য পরিশ্রম ও অধ্যবসায়েই গঠিত হয়। অন্যের দয়া নয়, আত্মশক্তি সাফল্যের মূল। সাধারণ মানুষও সততা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের সাথে বড় হতে পারে। চেষ্টা করলে সফলতা আসবেই। জানিস কালু, আমার দাদা এককালে অনেক কষ্ট করেছে, এরপর ধীরে ধীরে সফল হন তিনি। চেষ্টাই সফলতার মূল চাবিকাঠি, বুঝেছিস? বুঝেছি, কিন্তু আমি যে এত চেষ্টা করি, আমি তো সফলতার দেখা এখনো পাইনি। তুই কি চেষ্টা করেছিস? এই যে দিনরাত আপনার সেবা করি, আপনার কথা শুনি, কই আমি তো সফল হচ্ছি না। এত এত কাজের লোক থাকতেও আমি তোকে আমার সাথে রাখি, আমি তোকে বিশ্বাস করি, নিজের দুঃখ কষ্টগুলো তোর কাছে বলি। এটা তোর সফলতা কিনা? কুদ্দুস মাথা চুলকিয়ে বলল, হুম, হালকা পাতলা সফলতা। হালকা পাতলা মানে? তুই কি এর চেয়েও বেশি কিছু চাস? হুঁ চাই। রশিদ চোখ আতকোলা করে বলল, কি চাই? আমি এখনো বিয়ে করি নাই। বিয়ে করতে হবে না। বিয়ে মানেই হলো নিজের স্বাধীনতাকে বিসর্জন দেওয়া। দেখছিস না, আমার 4 ছেলে এখনো বিয়েই করেনি। এটা অন্যায়। আপনি বিয়ে করে 4-5টা সন্তান বানিয়েছেন, অন্য কারোও তো ইচ্ছে করে। রশিদ এবার বেশ রেগে গেল, পিকদানিতে পিক ফেলল। বলল, হতচ্ছাড়া, আমি তোকে আজ বাড়ি থেকে বের করেই দিব। আজকাল যতই তোর সাথে ভালো ব্যবহার করছি, তুই সেসবের অসৎ ব্যবহার করছিস। আমাকে ধাপে ধাপে কথা শোনাচ্ছিস। যা, চোখের সামনে থেকে বের হ। পরে কিন্তু আপনিই আমায় খুঁজবেন, বলে দিলাম। তোর মতো একটা গেলে 10টা আসবে, মানে আমার সেবা করার লোক। যা, দূর হ। কুদ্দুস মাথা নিচু করে চলে যেতে যেতে বারবার রশিদের দিকে দেখল।
রশিদ রাগে গজগজ করছে। তার রাগ নিয়ন্ত্রণে আসতে না আসতেই ফারদিনা উপস্থিত হয়। রশিদকে রেগে থাকতে দেখে বলল, আব্বা রেগে আছেন? কি হয়েছে? ওই বেটা কুদ্দুস আমাকে কথা শুনিয়েছে। 4 আনার কাজের লোক হয়ে আমায় কথা শোনাই। এটা অন্যায় কি না? অবশ্যই অন্যায়, বলেই ফারদিনা বিছানায় বসে বলল, আব্বা এত রাখবেন না। হাকিম বলেছে বেশি রাখলে আপনার রক্তের চাপ বেড়ে যায়। এই বয়সে এতটা উত্তেজিত হওয়া ভালো না। রশিদের রাগের মাত্রা আগের থেকে আরো বেড়ে গেল। তার বয়স তুলে কথা বলেছে। বয়স যাই হোক, সে নিজেকে এখনো 30 বছরের যুবক মনে করে। মোটা তাজা শরীর, দাড়ি মাথা চুল এখন পর্যন্ত কুচকুচে কালো। বয়স দুটো সংখ্যা মাত্র। বিছানা থেকে নেমে ছড়ি ঠুকে ঠুকে বলল, শোন বিয়াদব মেয়ে, আমার বয়স এখনো 50 ছুঁইনি, আর তুই আমাকে বুড়ো বলছিস? আব্বা, আমি আপনাকে একবারও বুড়ো বলিনি। আপনাকে বুড়ো কে বলেছে? আপনাকে আমার ভাইদের থেকেও জোয়ান দেখাই। ফারদিনা রশিদের আড়ালে হাসল। রশিদের বয়স 50 ছাড়িয়েছে সেই কবেই। রশিদ বলল, আজ রাগ দেখাতে চাচ্ছি না। তোকে আমি একটা কথা জিজ্ঞেস করব বলেই ডেকেছিলাম, কিন্তু তুই আমার মন ঘুরিয়ে দিলি। আব্বা, এখন আবার মন আমার দিকে ঘুরিয়ে আনুন। বলুন, কি জিজ্ঞেস করবেন? রশিদ ধীরে ধীরে হেঁটে রেশমি গদি মোড়ানো ইজি চেয়ারে বসল। মুখের রং পুরোপুরি পাল্টে নির্বাক রূপ ধারণ করলো। বলল, আমি জানতে পেরেছি তুই আজকাল রাতেও ঘরের বাইরে বের হচ্ছিস। আপনার কাছে প্রমাণ আছে না শুধু শুনেছেন? আমার কাছে প্রমাণ নেই, শুনেছি। আপনার মতো জ্ঞানী একজন ব্যক্তি শুধু মুখের কথা বিশ্বাস করলো। ফারদিনা খাট থেকে নেমে দাঁড়ায়। আমি বিশ্বাস করিনি বলেই তোকে জিজ্ঞেস করেছি। রশিদ কিছুক্ষণের জন্য থেমে আবার বলল, জানিস ফারদিনা, আমার বাবার ব্রিটিশ প্রশাসনদের সাথে ভালো সম্পর্ক ছিল। আমারও বেশ নামডাক আলিমনগড় সহ শহরেও। আমি শহরে গেলে বেশ লোকজন ভিড় করে, সম্মান করে সবাই আমাকে। সম্মান অর্জন করা কঠিন বিষয় কি না? জি, কঠিন। ফারদিনা ভাবে বলল, এই সম্মান দূরই মিশে গেলে কষ্ট পাবো কি না? ফারদিনা এবার রেগে গেল। পছন্দ রাগ উঠছে। আজ সকলের মুখেই একই প্রশ্ন, কিন্তু কেউই পরিষ্কার করে কিছু বলছে না। ফারদিনা বিভ্রান্তিতে পড়ে গেল। তারপরও রাগ নরম করে বলল, জি, কষ্ট পাবেন। আশা করি তুই বুঝেছিস আমি কি বলতে চাইছি। এরপর থেকে এমনভাবে চলাফেরা করবি যাতে আমার কাছে কেউ তোর নামে নালিশ করতে না পারে। মনে থাকবে? জি, মনে থাকবে। এখন আমি যাই। যা, তবে নিজেকে নিয়ন্ত্রণ কর। ফারদিনা রশিদের ঘর থেকে বেরিয়ে যায়। রশিদের ঘরের পর অন্দরমহল। অন্দরমহল পেরিয়ে হাঁটতে হাঁটতে নিজের ঘরের দিকে যাচ্ছে। যতই পা বাড়াচ্ছে ক্রমাগত পায়ে শক্তি যেন ফুরিয়ে যাচ্ছে। চাঁদের আলো নিভে যাচ্ছে। সে মশালের আলো ধরে হাঁটছে। সুফিয়ানের কথা তার ভীষণ মনে পড়ছে। আজকে তার 3 ভাই ও আব্বার কথাই মনে হচ্ছে। সুফিয়ানের সাথে তার সম্পর্ক কেউই মানবে না। সে নিশ্চিত সুফিয়ানের কথা সে আর কাউকেই জানাবে না। তাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাবে বলেই নিশ্চিত করলো। পথে ঝিলমিলের সাথে দেখা হলো। ঝিলমিল ছুটে কোথাও যাচ্ছিল। চোখে মুখে ওর উদ্বিগ্নতা। আজ ওর হাতে কোনো খাবার নেই। ফারদিনা জিজ্ঞেস করলো, ছুটে যাচ্ছিস কোথায়? ঝিলমিল আস্তে ধীরে বলল, আমি জানতে পারছি। কি জানতে পেরেছিস? তোর ভাইয়েরা তোর উপর নজরদারি রাখার লাইগা কাশ লোক জোগাড় করছে। তোর উপর সবসময় নজর রাখবো। ফারদিনা মুখে হাত চেপে ধরে হয়ে গেল। বলল, কি বলছিস? ফারদিনা আশ্চর্য হলো। হুঁ, ঠিকই কইছি।
এখন তেইকা যা করবি সাবধানে। সাবধানে চোখের নজর কিভাবে রাখে? প্রশ্নটা ছুড়ে দিল সুলেমান সুফিয়ানের দিকে। সাত সকালে সুলেমান সুফিয়ানের বাড়িতে হাজির হয়। সুফিয়ান রাঙ্গাকে ঘাস খাওয়াচ্ছে। রাঙ্গা হেসাদন্নি তুলল। তার থেকেও বেশি খুশি হয় যখন সুফিয়ান ওর শরীরে আদরে হাত স্পর্শ করে। সাবধানে মানে সতর্কতার সাথে চোখ কান খোলা রাখবি। সুলেমান সুফিয়ানের মাথা থেকে পা পর্যন্ত দেখল। সুফিয়ানের মাথায় গামছা বাঁধা, পরনে স্যান্ডো গেঞ্জি, সাথে লুঙ্গি হাঁটুর উপরে এনে ভাঁজ করে রেখেছে। সুলেমান জিজ্ঞাসা করল, আপনি কি শরীর চর্চা করেন? সুফিয়ান ঘাস রাঙার দিকে দিতে দিতে জবাব দিল, শরীর সৌন্দর্য আল্লাহর দান, শরীর চর্চা করতে হয় না। আপনাকে দেখে মনে হয় কুস্তি করেন, মনে হয় অনেক কিছু, মনে হলেই তা নিশ্চিত বলে ধরে নিতে হয় না, এটা পাপ। আজ অনেক শীত, চারদিক কুয়াশায় ঘেরা, আপনি তার মধ্যে গরম পোশাক পরেন নাই, ঠান্ডা লাগছে না? শরীরের রক্ত আর মস্তিষ্ক গরম থাকলে ঠান্ডা ভর করতে পারে না। ঠান্ডাও মানুষের উপর ভর করে? অবশ্যই করে, মানুষের উপর সব কিছুই ভর করে, যদি সে সেই ভর বহন করার সুযোগ দেয়। মাঝে মধ্যে আপনার কথার অর্থ আমি বুঝি না। সব কিছুর অর্থ বুঝলে পরে বিপদ বাড়ে। কখনো কখনো নিজেকে কিছু শব্দের অর্থ থেকে দূরে রাখতে হয়। রাখতে হয়? হুম। সুফিয়ান ছোট্ট করে জবাব দিল। সুফিয়ান রাঙাকে খাবার দিয়ে দিঘির পাড়ের দিকে গেল গোসল করবে। সুফিয়ান সবসময় সকালে গোসল করে। সকালে গোসল করা শরীরের জন্য উপকারী বলেছে নিজাম হায়দার। সুলেমান পেছন পেছন গেল। সুফিয়ান ঘাটে লুঙ্গি আর গামছা রেখে সিঁড়ি বেয়ে জলের দিকে নামলো। সুলেমান আশপাশটা তাকিয়ে তাকিয়ে দেখছে। সুফিয়ান জলে ডুব দিল। সুলেমান সতর্কতার সাথে এদিক ওদিক তাকিয়ে কোমরের বাস থেকে একটা ছোট্ট ছুরি বের করলো। ছুরিটা নিয়ে জলের দিকে নামতেই মনে হলো কেউ দূর থেকে ওকে দেখছে। সুলেমান সুফিয়ানের আড়ালে ছুরিটা পুনরায় কোমরের বাজে রেখে দেয়। ঘাড় ঘুরিয়ে সুফিয়ানের বাড়ির দিকে তাকালো। এক লোক চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে রাঙ্গার কাছে। সুফিয়ান জল থেকে উঠে এলো। শরীর মুছতে মুছতে বলল, কি দেখছিস? ওই দেখেন, কেউ রাঙ্গার কাছে দাঁড়িয়ে আছে। সুফিয়ান সরু চোখে সেদিকে খেয়াল করল। লোকটা রাঙ্গার দিকে নয়, বরং গাছের লতাপাতার ফাঁক দিয়ে সুফিয়ানের দিকেই দেখছে। সুফিয়ান কাঁধে গামছা রেখে বাড়ির দিকে হাঁটল। চাদর মুড়ি দেওয়া লোকটা শক্ত হয়ে এক জায়গাতেই দাঁড়িয়ে রইল, যেন সে যন্ত্রের তৈরি। সুফিয়ান লোকটির সামনে উপস্থিত হলো। চাদর মুড়ি দেওয়া লোকটি আর কেউ নয়, গতকাল রাতের রক্তেশ্বরী বাগের দেখভাল করার সেই একচোখা ব্যক্তিটি। লোকটিকে এখানে দেখে সুফিয়ান খানিকটা অবাক হলো। লোকটির হাবভাব সাধারণ মানুষের মতো নয়। সুলেমান লোকটাকে কপাল ভাঁজ করে দেখল। সুফিয়ান তাকে জিজ্ঞেস করল, কে আপনি? এখানে কি চাই? লোকটা সুফিয়ানের প্রশ্ন নয়, বরং ওর শরীরের দিকে তাকিয়ে আছে। কখনো বুক, কখনো হাত, কখনো উরুর দিকে দেখছে। সুফিয়ান দ্বিতীয়বার প্রশ্ন করল, চুপ করে আছেন যে, কি চাই? এখানে কি জন্য এসেছেন? এক চোখা গলা পরিষ্কার করে বলল, তারেককে খুঁজতাছি। ওই আমার কাছে 2 দিন কাম করছে, অহন আর ওরে খুঁজা পাইতেছি না। ওর বাড়িটা কই তুমি জানো? সুফিয়ান বিস্ময়ে তাকিয়ে রইল। তারেক নামে আশেপাশে কেউ আছে বলে মনে হয় না। সুলেমানের দিকে তাকালো। সুলেমান ইশারাই বোঝালো ও তারেক নামের কাউকে চিনে না। সুফিয়ান বলল, এই নামে কাউকে চিনি না, আপনি খুঁজে দেখুন। এক চোখা সুফিয়ানের ঘরের দিকে দেখল। কাউকেই দেখা যাচ্ছে না। নিশ্চয় একা থাকে সুফিয়ান। ভেবেই বলল, তুমি একলা থাকো? হুম। কেন? ভাই বোন নাই? সুফিয়ান জানে
এই প্রশ্ন তাকে কেন করা হচ্ছে। সে নীরব থেকে কয়েক সেকেন্ড পর উত্তর দিল, না, আমি বাবা মায়ের একমাত্র সন্তান। ওনারা কই? ওনারা বেঁচে নেই। এক চৌকা স্থান ত্যাগ করার জন্য মনস্থির করল। চাঁদরের আড়াল থেকে রাঙার দিকে একবার তাকালো, এরপর ধীরে ধীরে বাড়ির চৌকাঠ পেরিয়ে যেতেই সুফিয়ানের দিকে ঘুরে তাকালো। নির্বাক স্বরে বলল, তোমার রাঙা ভীষণ সুন্দর, মানুষের মতোই সুঠাম দেহের অধিকারী। ওরে যত্ন কইরা খাওয়াইও।